প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা খবর। আপনারা জানেন, গত শনিবার থেকে আজ পর্যন্ত এখনো যারা আপনারা এই ভিডিও দেখছেন, বাংলাদেশের রাজনীতিতে এত বেশি শোরগোল এবং হৈহুল্লোড় হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। আমি এই কথাটা এই জন্য বলছি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার, এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি বিকেল 4:37 সময় হ্যাক করা হয়। হ্যাক করে সেখানে একটি পোস্ট করা হয়, যে পোস্টটি জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মানের লোক, তিনি যে চিন্তা চেতনার মানুষ, সেই চিন্তা চেতনার সাথে এটি যায় না। কিন্তু তারপরেও আমিরের ওই এক্স হ্যান্ডেলে গিয়ে হ্যাক করে এটি পোস্ট করার কারণ, জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল, একটি গ্রুপ, একটি সংঘবদ্ধ চক্র, তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয়। সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয়। অর্থাৎ কর্মজীবী নারীদেরকে তারা বাইরে কাজ করতে গেলে, কর্মজীবী নারীরা তারা ঘর ছেড়ে বাইরে কাজ করতে গেলে তাদেরকে হ্যারাসমেন্ট করে পুরুষেরা, এটা অনেকটা পতিতাবৃত্তির শামিল, এই জাতীয় কথা সেখানে লিখে রাখা হয়। ব্যাস, লেখার পরে ঠিক 5:22 এটি জামাত ইসলামের নজরে আসে। মজার ব্যাপার হচ্ছে, যখন জামাত আমিরের এই এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়, তখন কিন্তু তিনি কেরানীগঞ্জে একটা জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুরুতেই এটা যে জামাত আমিরের নয়, তার পোস্ট করা নয়, এটা এইখানেই কিন্তু একেবারে বোল্ড আউট হয়ে যায়। তারপরেও 5:22 যখন তাদের টিম এটি নজরে আনে, সাথে সাথে তারা একটা পোস্ট দেয় যে এটা হ্যাক করা হয়েছে এবং সেটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে সেটি উদ্ধার করা হয় এবং 5:09 সময় সেখানে মেসেজ আসে যে হ্যাক করা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, সমস্ত কিছু। পরে জামাতের যে সাইবার টিম, তারা একটি প্রোগ্রামের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং সেই মেইলটি যে জামাত আমিরের মেইলে এসেছে, ডক্টর শফিকুর রহমানের মেইলে, সমস্ত প্রমাণ তারা উপস্থাপন করে। এত কিছু করার পরেও, এমনকি রাত 10:30 পরে বা 11টার দিকে গিয়ে তারা একটি মামলাও করে। এত কিছুর পরে হ্যাক হওয়া এবং হ্যাক যে হয়েছে এই সংক্রান্ত ঘোষণা দেবার 7 ঘন্টা পরে গিয়ে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করে এবং মুহূর্তেই ওই স্ক্রিনশটটি ভাইরাল করে দেয় সারা বাংলাদেশে। জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, জামাত নারী বিদ্বেষী, তারা নারীদেরকে এই করে সেই করে, এইটা প্রমাণ করার জন্য তারা একেবারে চতুর্দিকে ছড়িয়ে দেয় মুহূর্তের ভিতরে। এটি তাদের প্রি প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিতভাবে তারা সবকিছু রেডি করেই রেখেছিল। 11:30 যখন তারা কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি 1 ফেব্রুয়ারি, তারা ঢাকাতে ছাত্র দলের নেতৃত্বে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নারীদেরকে দিয়ে। তো যারা এই যে ঝাড়ু মিছিল করলেন, আপনারা, জামাত আমির বারবার বলছে, প্রমাণ হলো যে এটি তার আইডি হ্যাক হয়েছে, আমার কথা নয়। এবং তিনি এমন মানুষ, তার যারা বিরোধী তারাও বলেছে যে যিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ গঠন করতে পারেন, নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট গঠন করতে পারেন। জামাতের পরিবারে অসংখ্য নারীরা, তারাও চাকরিজীবী, সেই নারীদের সম্পর্কে জামাত এই ধরনের একটা কথা বলবে, এটি তার যারা শত্রু তারাও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিএনপি বিশ্বাস নয় শুধু, আসলে এটা তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, তারা যে ক্রমান্বয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে, তারা যে একেবারে
গর্তের ভিতরে চলে যাচ্ছে, এখান থেকে তো ওঠা দরকার। এখন এই উঠতে হলে বিএনপির তো কিছু, এখন তো এই মুহূর্তে তাদের কোনো বুদ্ধিজীবী নেই, ভালো পরামর্শ দেবার মতো, ভালো চিন্তা করার মতো কোনো নেতা বা বুদ্ধিজীবী আপাতত বিএনপির ভিতরে নাই, একটাও নাই। বিএনপি এখন নির্ভর হয়ে পড়েছে এই বিরানি আলম, যে লোকটা, ওর চরিত্রটাই হচ্ছে, সে তো আওয়ামী লীগের সময় পুরো আওয়ামী লীগ করেছে, তারেক রহমানকে গাল মন্দ এমন কোনো কথা নেই যা বলে নাই। এখন তারেক রহমান যখন ফ্রন্ট লাইনে চলে এসেছে, এখন আবার তারেক রহমানের পা চাটছে। তো এই লোকের তো কোনো চরিত্র নেই। এই চরিত্রহীন লোকটা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। এরপরে এই যে আব্দুল নূর তুষার, যে আব্দুল নূর তুষার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপিকে, তারেক রহমানকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করেছে, এরা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। ডক্টর জাহেদ, এরা হয়েছে বিএনপির বুদ্ধিজীবী। তো এইখান থেকে এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। যাই হোক, এই যে আপনারা মাঠে নামলেন, জামাত আমির ওই কথা বলেছে, আপনাদের বুদ্ধিজীবীরা ওইগুলো আপনাদের পরামর্শ দিল, আর আপনারা মাঠে নেমে গেলেন। তার আগে 22 তারিখ থেকে এই যে 1 তারিখ পর্যন্ত, এই 8-9 দিনের ভিতরে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় নারীদেরকে লাথি মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, তাদের যাচ্ছে তাই বলে গালিগালাজ করা হয়েছে, মাথার উপরে কোপ দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। এইগুলো তখন আপনাদের নজরে আসে নাই? আজকে যারা ঝাড়ু মিছিল করলেন, এগুলো কি নাকি তারা নারী নয়, তারা কি হিজড়া? নারী কি শুধু আজকে আপনারা যেগুলো এই যে পথে নেমেছিলেন এরা? এই যে ধান্দাবাজিগুলো আপনারা করেছেন, এই ধান্দাবাজিগুলো করার কারণেই বাংলাদেশের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে এই নারীবাদী নামে যারা তারা মূলত ধান্দাবাজ। এই ধান্দাবাজগুলো প্রকৃত অর্থে যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে, নারীদেরকে যখন নিপীড়ন করা হয়েছে, তারা মাঠে নামে নাই, অথচ একজনকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তারা মাঠে নেমেছে। তাহলে তো এদের উদ্দেশ্য খারাপ, এই লোকগুলোর পিছনে তো যাওয়া যাবে না, যার কারণে তাদেরকে বয়কট করেছে। যাই হোক, যে কথাটি বলছিলাম, ওই যে জামাত আমিরকে এইভাবে ঘায়েল করতে গিয়ে, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই যে ঘৃণ্য পথটি আপনারা বেছে নিলেন, আর সাথে সাথেই আল্লাহ কি করলো? আল্লাহ জামাত আমিরকে এমন অবস্থায় পৌঁছে দিল যে আজকেই আপনারা গাজীপুরে ছাত্র দলের নেতা, এই যে দেখুন, সে একজন নারীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। কোথায় তোমরা? আল্লাহ দেখিয়ে দিল একেবারে, মানে গর্তের ভিতরে মাটির নিচে গেড়ে দিল, পুঁতে দিল একেবারে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। শুধু তাই নয়, এই যে আপনারা এই ধরনের নোংরামিটা করলেন, ঢাকার রাজপথে এই নারীরা ছাত্র দলের নেতৃত্বে মিছিল করলো, সেখানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগান জামাত শিবির কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কখনোই দেয়নি। তাহলে ইট মারলে তো পাটকেল খেতেই হয়। আপনি পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন, সেই পথে অন্যরা হাঁটবে, এটাই স্বাভাবিক। আর এদিকে এই হ্যাক হওয়ার ঘটনার সাথে বিএনপির এক ইতরের খবর পাওয়া গেছে। এই ইতর এর আগেও, আমি ছবি দিয়ে দিচ্ছি, এর আগেও সে এই ধরনের নোংরামি, বিভিন্ন অপতথ্য, তারপরে গুজব, এইগুলোর উস্তাদ। সে এই কাজই করে বেড়ায়। রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামে একটি মেইল ব্যবহার করে সেই ফিশিং মেইল পাঠিয়ে তারপরে জামাত আমিরের ওই টুইটারটি হ্যাক করা হয়েছে, এবং তার সাথে এই ইতর সরাসরি যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো তার বিরুদ্ধে অচিরেই মামলা হবে। এখন আবার এরা বলার চেষ্টা করছে যে না, জামাত আমিরের টুইটার হ্যাক হয় নাই। এরপরে আবার তাদের বুকের উপরে চুনকালি মেরে দিলেন এই যে ডিবি। এই ডিবি বললেন যে আমরা জামাত আমিরের যে হ্যাক হওয়ার বিষয়টি, এটি তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি, ওটি হ্যাক করা হয়েছিল। এখন কি হলো? কি হলো? এই যে একটু শোরগোল করলেন, যতটা না শোরগোল করে গোলা চড়ালেন, তার চেয়ে তো গোলা দেবে গেল বেশি না? গোলা তো বসে গেল। এখন কি করবেন? চা খান। আমরা এই সম্প্রতি কিছুদিন ধরে দেখছি যে বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটি এর স্থায়িত্ব ছিল মাত্র 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে ওইটা ঘুরে বিএনপির ঘাড়ের উপরে পড়ে যায়। বুঝতে পারছি না কেন এমনটি হচ্ছে। বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই, যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে,
প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়েল করতে চাচ্ছিল। আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে। কারণ ওই যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো, ওটা স্থায়ী হয় না, রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, গতকালকের ভিডিওতে যেটি বলেছিলাম, আজকে 1 ফেব্রুয়ারি 2025 সাল, রোজ রবিবার, ঠিক সকাল 10টায় আমার যে নতুন ইউটিউব নিউজ চ্যানেল আজাদির খবর, সেটির প্রথম ভিডিও পাবলিশড হয়েছে এবং সম্প্রচার শুরু হয়েছে। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমি মন্তব্যের ঘরে চ্যানেলটির লিংক দিয়ে দিব, আপনারা আশা করি আমার পাশে থাকবেন। এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজ ঢাকা ৮ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ধর্মীয় অবমাননার শামিল, আর দুই হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয়। তিনি আজ রাজধানীর পল্টনে হজ রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে, শুনলাম একটি দল 40 লক্ষ বোরকা বানাইতে দিছে। আমার মাও বোরকা পরতো, বোরকাকে আমরা সম্মান করি, মির্জা আব্বাসের ভাষা, এবং এই বোরকা পরে তারা ফলস ভোট দিবে, এটা আমরা হতে দিব না। মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত এই 22 তারিখের পর থেকে আজ 31 তারিখ, আমি যখন এই ভিডিও করছি, এই যে 8-9 দিন, এই 8-9 দিনের ভিতরে অন্তত 35 থেকে 40টা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে, যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি, মানুষের দ্বারে দ্বারে, সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে, ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে। এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দানশীলা, প্রত্যেকেই বোরকা পরিহিতা। আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করছে যে, তোরা এই যে বোরকা পরস, মুখ ঢেকে এখানে আসস, শয়তানি, এই ইসলামকে এইটা বলছে, তোর বোরকা পরে শয়তানি করে বেড়াস, এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, নারীদেরকে উত্ত্যক্ত করছে, নিপীড়ন করছে। এমনকি আমরা এটাও দেখেছি, একজন 60 ঊর্ধ্ব মহিলাকে, বৃদ্ধ মাকে তলপেটের উপরে লাথি মারতে আমরা দেখেছি। এরকম 2টা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। নোয়াখালীর সুবর্ণচরে আমরা আরেকটি ঘটনা যেটা দেখলাম, যে বিএনপির ওই 8 নম্বর ওয়ার্ডের যিনি সেক্রেটারি মোশারফ, তিনি একজন মাকে রাস্তায়, তিনি সহ আরো বেশ কয়েকজন ভোট চেয়ে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় তাকে প্রচন্ডভাবে গালিগালাজ, উত্তক্ত, এমনকি যে বিশ্রী কুরুচিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করেছে, এগুলো বলার মতো নয়। যদিও এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম, বিএনপির রুহুল কবির রিজভী, তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে। রিজভী ভাই, আপনি এই নিউজ কোথায় পেলেন? বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতাকর্মীদের, নারী নেত্রীদের হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট করেছে, নিপীড়ন করেছে? এই ভিডিও আমরা আপনার কাছে চাই, এই প্রমাণ আমরা আপনার কাছে চাই। যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন, তাহলে আমরা জামাতকে ঘৃণার চোখেই দেখব। হ্যাঁ, হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন, ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে, এই ভিডিও আপনি দিতে পারবেন। কিন্তু এই ভিডিওর পরে আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যাচ্ছে চরমনার ওই ছেলেটি
বিএনপির কর্মী ছিল, বিএনপির সমর্থক, সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, মোবাইল ভেঙে ফেলেছে। পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে, সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল, তার গায়ে একটু ফুলের টোকাও পড়ে নেই। তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবের তো আমরা মিল পাই না। তো যাই হোক, আমরা মির্জা আব্বাসের কথায় ফিরে আসি। মির্জা আব্বাস তিনি যে ইঙ্গিতটি দিলেন, তার মানে নির্বাচনের দিন কোনো নারী যদি ভোটের কেন্দ্রে বোরকা পরে যায় তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না। এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন, তাদেরকে হেনস্থা করবেন, তাদেরকে ধরবেন। মির্জা আব্বাসের কথায় পরিষ্কার এটি। কারণ কে বোরকা পরে ফলস ভোট দিতে যাচ্ছে এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন? আসল ভোটার কি নকল ভোটার, এটা কি বোরকা পরে গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে? 40 লক্ষ বোরকা বানিয়েছে, এই নিউজই বা মির্জা আব্বাস কোথায় পেলেন? 40 লক্ষ বোরকার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন? যদি এক একটা বোরকার দাম, এখন তো 2000-এর নিচে কোনো বোরকা হয় না, তাহলে 40 লক্ষ বোরকার দাম কত হতে পারে? এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন, নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন? তার মতো একজন দায়িত্বশীল মানুষ, এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই, কিন্তু এটি এখন হচ্ছে অনবরত। বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে, সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি। তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বোরকা পরে ভোট কেন্দ্রে যাবে, জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই বোরকা পরে যাবে, প্রত্যেকেই কিন্তু বোরকা পরে এবং তারা মুখ ঢাকে। তাহলে অবশ্যই মির্জা আব্বাস যাকেই মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন, হেনস্থা করবেন, তার মুখ খোলার চেষ্টা করবেন, তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন। তো এইটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তাহলে মির্জা আব্বাস কি প্রকারান্তরে বোরকার বিরুদ্ধে অবস্থান নিলেন না? তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা বোরকা পরো খবরদার ভোট কেন্দ্রে যাবা না, ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের পথে ঘাটে ধরবো, ধরে তোমাদের মুখ খোলা হবে, চেক করা হবে। যদিও তারেক রহমান বুঝতে পেরেছে, কিন্তু একেবারে শেষে এসে তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেবার জন্য তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, এটি আমাদের কাছে এই খবর এসেছে। তো তাহলে এতদিন পরে কেন? জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন, তাহলে এতদিন কেন? এখন যে তিনি এটি সত্যি কথা বলছেন, তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলছেন, এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আঁটলেন কিনা। তিনি হয়তো গোপনে তার দলীয় নেতাকর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই ন্যায়ের পক্ষে প্রচারণা চালাবে, আমি যেহেতু চাপে পড়ে গেছি, জনগণের চাপে পড়ে গেছি, আমি উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবা, এছাড়া তো উপায় নেই। আবার কেউ কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে ন্যায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না। এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হায়ের পক্ষে মন্তব্য করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে কি সাদিক কায়েমের ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভয়ে তারেক রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন? এখানেও কিন্তু মানুষের ভিতরে দোদুল্যমানতা রয়েছে, তারা বিশ্বাস করতে পারছে না, তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যেহেতু একের পর এক বিএনপির পক্ষ থেকে এই ধরনের দুই ধরনের কথা শুনছে, তো এজন্য মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক, সর্বশেষ আর একটা বিষয়ে বলে শেষ করব। আমরা আরেকটি নিন্দনীয় কাজ যেটি দেখতে পেয়েছি, মনির হোসেন কাশেমি, জমিয়তের যে নেতা যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ওনার নামের আগে মাওলানা শব্দটা আছে, তো উনি একটা জায়গায় পুরস্কার বিতরণ করছেন মহিলাদেরকে। সেই পুরস্কারের সাথে সাথে 1000 টাকার বেশ কয়েকটি নোট তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন এবং মাইকে ব্যাকগ্রাউন্ডে মাইকের শব্দ শোনা যাচ্ছে, সেখান থেকে শব্দ আসছে যে মাওলানা মনির হোসেন কাসেমি তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের ভোট চাচ্ছেন, পুরস্কার দিচ্ছেন। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই।
মা ও বোনেরা যারা নতুন ভোটার আছেন সবাই মিলে 12 তারিখ সকালবেলা আমরা বিএনপি মনোনীত পদপ্রার্থী মাননীয় 4 আসনের সংগ্রামী সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদ কাসেম। তো এই যে তিনি পুরস্কার দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন নির্বাচনের আগে, এটি কিন্তু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা জানি না আমাদের বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে, এই ইলেকশন কমিশন আদতেও তার এই ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা, তিনি এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন কিনা, বা তিনি আদতেও এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে পারবেন কিনা, তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন কিনা, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তার কর্মকাণ্ডে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথায় বার্তায় এটি পরিষ্কার হয়ে গেছে যে তিনি আর যাই হোক একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন না।